এবার আরেক নারীকে ইমরান হাশমি স্টাইলে জাপটে ধরেছেন জামাত নেতা গাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, এটি ভিন্ন একজন নারী ভিন্ন একজন স্থানে ভিন্নভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করছেন এই মহান জামায়াত নেতা। সাতক্ষীরা 4 আসনের জামাত মনোনীত এমপি গাজী নজরুল ইসলামের লুচ্চামির ভিডিও সামনে আসায় রাজনৈতিক মাঠে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। বিএনপির কিছু ব্যক্তিদেরও ভিডিও সামনে এসেছে, তবে আমার কথা এখানে একদম স্পষ্ট, হিপোক্রিটদের সমালোচনা করতে হবে। বিএনপির কোনো নেতা যদি নারীদেরকে বস্তাবন্দি করে থাকতে বলেন, নারীদের মুখ দেখা হারাম বলেই কাজ করেন, তাহলে অবশ্যই অপরাধ হবে। অথবা যদি উভয়ের সম্মতিতে কিছু করে থাকেন, তাহলে সেটি ব্যক্তিগত বিষয়ে থাকবে, যদি না ওই নারী বা অপর পুরুষটি অর্থাৎ পার্টনার মাইনর না হয়ে থাকেন। কথা খুবই সহজ, তাই না? তো জামাত ইসলামীর এই গাজী নজরুল ইসলাম যে কাজটি করেছেন, সেই কাজের ফল জামাত কিন্তু তাকে দিয়েছে, অর্থাৎ তারা বাধ্য হয়ে এই গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে। কারণ দলের মান মর্যাদা যা কিছু সামান্য ছিল তাও এক প্রকার শেষ। তো এই যে দ্বিতীয় স্ত্রী দাবি, এআই দাবি, নানান নাটক সবই কিন্তু ব্যর্থ হয়েছে। তারপরও কিছু গুপ্ত জামাতি নিজেদেরকে প্রগতিশীল, অনেক দায়িত্বশীল দাবি করে এই কথা বলার চেষ্টা করেছেন বিভিন্ন টকশোতে যে একজন ব্যক্তি তার রুমের ভেতরে কি করবেন, সেখানে কেন ক্যামেরা লাগানো হবে, কেন বেডরুমের ঘটনা বাইরে আসবে, তো কেন বাচ্চা একটা মেয়েকে নিয়ে হোটেলে যেতে হবে, কেন চাকরির প্রলোভন দেখিয়ে যৌনকর্ম করতে হবে, এটা তো যৌনকর্ম নয়, এটা ধর্ষণ। এবং যে বা যারা এই ক্যামেরা লাগিয়েছে তারা তো ওই গাজী বা পাজিরি লোক, এখানে দোষটা কার? এবং এই ঘটনাকে ব্যক্তিগত বলার সুযোগ আছে কিনা সেটি একটি বড় প্রশ্ন। যাই হোক, সে সকল সমালোচকদের আমি নিরাশ করব না। এবার একটি ভিডিও দেখাচ্ছি, দেখুন। তিনি জামাতের আরেকটি কোচিং সেন্টার, নাম হচ্ছে ফোকাস, আপনারা জানেন ফোকাস, রেটিনা, সেটিনা, বেটিনা সহ কত কত ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টার মূলত জামাতের ছাত্র যে সংগঠন, ছাত্র শিবিরের বা ছাত্র সাথীর সদস্য তৈরি করার, রিক্রুট করার প্রতিষ্ঠান এগুলো। তো সেই ফোকাসের সিঁড়িতে তিনি, অর্থাৎ এই গাজী নজরুল ইসলাম, আশিক বানায়া আপনার মতো তার পার্টনার যার সাথে ওই কর্মটি করবেন তাকে দেয়ালে সেঁটে ধরে চুম্মা আলহামদুলিল্লাহ। অর্থাৎ কোচিং সেন্টার বা হোটেলের রুম সরবরাহকারী যে রুমটি খুলে দেবেন সেই তরসই ছিল না। আপনারা ঘরের ভেতরের ভিডিও নিয়ে সমালোচনা করেন, এইবার ঘরের বাইরের, অর্থাৎ যে সকল জায়গায় সিসিটিভি থাকতে পারে সেই সকল জায়গার ক্লিপ সামনে চলে এসেছে। এইবার এই ব্যাটারে কি বলবেন? এখন কি ওই নারীকেও তৃতীয় স্ত্রী বলা হবে, চতুর্থ স্ত্রী? 4টার কোটা পার হয়ে গেলে তারপরে কি বলে সুন্নত আদায় করবেন বলেন তো? যদিও আমি এখন নিশ্চিত নই, এই যে তৃতীয় যে নারীকে দেখা যাচ্ছে, প্রথম স্ত্রী পাইলাম, দ্বিতীয় স্ত্রী পাইলাম, এবার হচ্ছে তৃতীয়, বলে ফেলবে কাবিন। তারা জিজ্ঞেস করলে এরকম বলবে যে ওকে, এটা আমার তৃতীয় বউ, কাবিন বানানোর বা লিখিত, অর্থাৎ বিবাহের যে রাষ্ট্রীয় যে পদ্ধতি সেটা তৈরি করতে একটু সময় লেগে গেছে। তো এই নারীটি মাইনর কিনা আমি শিওর নই। আগের যে মেয়েটি, নাম তো 14টা বলেছে, কোনটা বলবো, অর্থাৎ সেই বিখ্যাত 502, 3, 4 কোন রুম নাম্বার দেবেন এটা আপনাদের খুশি। তো সেই রুমের সেই নারীটি কিন্তু ওই মেয়ের বাবা, নারী বলা যাবে না, কিশোরীর বাবা কিন্তু এই গাজী নজরুল ইসলামের আত্মীয়। গাজী নজরুল ইসলাম ওই মেয়ের বাবার আপন খালু। উনি তো ওনার আপন খালু, আত্মীয়, আমাদের আত্মীয়, আপন রক্ত। এটা হচ্ছে জুনিয়র 17। হ্যাঁ, বিয়ের হচ্ছে সবকিছু কমপ্লিট হয়েছে, এখানে বিয়ে হচ্ছে আছে সামনাগর, সম্পর্ক এখন হয়েছে, বৈধভাবে হয়েছে। আমার মেয়ে, চিন্তা করেছেন, আপন খালু, বাদ রাখে নাই কাউকে। এরা তো অন্যের মা বোনকে ধর্ষণ করেই, নিজের আত্মীয় স্বজনকেও ছাড় দেয় না। যে ব্যক্তি তার আত্মীয় স্বজন নিরাপদ রাখে না, তার কাছে দেশ কিভাবে নিরাপদ হবে, জনগণ কিভাবে নিরাপদ হবে? যাই হোক, এবার গাজী নজরুল ইসলামকে একটু সমর্থন করি। অবাক হচ্ছেন?
না, তার ব্যাপারে তো অনেক সমালোচনা করলাম, বেচারা জামাতের পদ হারাইলো, এবার এমপির পদ থাকে কিনা সেটা একটি বড় প্রশ্ন। কিন্তু একটা জায়গায় সে কিন্তু অর্থাৎ আজকের যে ক্লিপটা দেখলাম আমরা, এটা সম্মতিতেই করেছে। এর আগের কিশোরীটি মাইনর, কিন্তু তাও সে সম্মতিতে করেছে। মাইনরের সম্মতি হিসেবে গণ্য হবে না, ওটা সে অপরাধ করেছে। আদালতে এটি কিন্তু ধর্ষণের পর্যায়ে পড়তে পারে, সেটা আদালত দেখবে। এবার হচ্ছে নাহিদ ইসলামকে নিশ্চয়ই আপনারা চেনেন, জামাতি এই নাহিদ ইসলাম। অবাক হচ্ছেন জামাতি কেন বললাম? হ্যাঁ, জামাতি গুপ্ত, এনসিপি নামে এসেছে। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতের ছাত্র সংগঠন যেগুলো, শিবির, আরও অন্যান্য গুপ্ত অনেকগুলো আছে। শিবিরের কথাই বলি, শিবিরের সাদেক কায়াম টায়াম থেকে শুরু করে এগুলো কোন দলে ছিল? ছাত্রলীগে ছিল। স্বয়ং একদম অপোজিশনে থাকা ছাত্রলীগ যারা করতে পারে নিজেদের রাজনৈতিক স্বার্থে, তারা এনসিপি নামক একটা দোকান খুলতে পারবে না? জামাত যে কথা বলতে পারে না সেটা এনসিপিকে দিয়ে বলায়। এই হচ্ছে মুনাফিকের দলের নমুনা। এরা 1971-এর ঘাতক দালাল, এবং এই অপরাধের কারণে এখনও গ্লানি বয়ে বেড়াচ্ছে। তাই অনেক কথা তারা নিজেদের মুখ দিয়ে বলতে পারে না, তাদের কখনো কখনো নিচের মুখ দিয়ে বলতে হয়। অর্থাৎ বুঝছেন তো, কোনটা মুখ আর কোনটা ওইটা। আবার অনেক সময় একে ওকে দিয়ে বলাতে হয়। কখনো কখনো তারা ফরাদ মাজারকে ভাড়া করে, কখনো সলিমোল্লাকে, কখনো পিনাকিকে। এরকম তাদের বহু লোক লাগে, বহু রঙের, বহু বর্ণের লোক লাগে। কখনো কখনো দেখবেন কাপড় চোপড় একদম স্বাভাবিক বাঙালি কাপড় পরে নারীরা সামনে এসেছে, কদিন পরে দেখবেন তারা হিজাব পরে ফেলেছে। জুমার কথা দেখেন, বা সেই মনে আছে রিক্সার উপর দাঁড়ায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই নারী নেত্রী জুলাই কন্যা, এখন তার লেবাস দেখেন। এগুলো আপনাদের কাছে নতুন হয়তো। নাহিদ ইসলাম যেটা বলছিলাম, এই রাজাকারের বাচ্চা এবং তার বাপ, এই দুইটাই তো ধর্ষক। অবাক হচ্ছেন? নাহিদের বাবা বদরুল একজন স্কুল শিক্ষক বা কলেজ শিক্ষক। সে তার কলেজে একটা শিক্ষার্থীকে, তারই একজন ছাত্রীকে এলিভেটর বা লিফটের মধ্যে জাপটে ধরে চুমু দিয়েছে, গোপনাঙ্গে হাত দিয়েছে এবং ধর্ষণ করতে চেয়েছে। এই ক্লিপটি আপনারা ভালো করে শুনলে, দেখলে না, শুধু শুনলে বুঝতে পারবেন ওইখানে কি কনভারসেশন হয়েছে। এই ক্লিপটি একটু পরে পুরোটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই ঘটনার পরে ওই ভিকটিম মেয়েটি তার সহপাঠীদেরকে গিয়ে বলেছে যে বদরুল স্যার এইভাবে আমাকে জাপটে ধরেছে, আমার শরীরে বিভিন্ন গোপনাঙ্গে হাত দিয়েছে। তারপরে শিক্ষার্থীরা বদরুলের কাছে গেছে, তার রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করেছে এই কাজ কেন করেছেন, এবং প্রথমে স্বীকার করেনি। পরে নাহিদের বাপ বদরুল এটি স্বীকার করে ওই মেয়ের কাছে ক্ষমাই শুধু মৌখিকভাবে চায় নাই, পা ধরে ক্ষমা চেয়েছে এবং চর থাপ্পড় ধামধুম কয়েকটা খেয়েছে। দেখুন পুরো ক্লিপ। হ্যাঁ তোমার বিশ্বাস করলাম, আমার ভুল হয়ে যাও, আমার ভুল। আপনি ম্যারেজ মিস করছেন কেন? সবকিছু করতে হইব, ভিডিও কিন্তু আছে। আপনি যে ম্যারেজ ভিডিও করছেন, ভিডিও কিন্তু সব আছে। আমার বিষয় বস প্লিজ বাবা, লিফটের মধ্যে যাওয়া দর্শন কিনে বলেন। না না না, সত্য কথা বলো, সত্যি কথা যারা দর্শন কিনা, যারা দর্শন কিনা থাক আদর কেন। আচ্ছা থাক, করতেছি। দেখলেন তো ভয়াবহ এই ঘটনাটি। এটি 2 বছর আগের, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময়কার ঘটনা। এর কোনো বিচার হয়নি। নাহিদ ক্ষমতা দখলের পর তার বাপের বিচার করেছিল। আমি 2 বছর আগে এই ঘটনাটি সামনে এনে ভিডিও করেছিলাম, বিচার করেনি। কারণ ধর্ষকের পুত্র ধর্ষক হবে, রাজাকারের বাচ্চা আর কী বা হবে। তো এখন নিশ্চয়ই গাজী নজরুল ইসলাম বলছে আমি তো আপোষে করছিলাম, নাহিদের বাপ আমাদের একদম এনসিপির পোস্টার বয়, জামাতের পোস্টার বয়, নাহিদ ইসলামের বাপ তো জোর কইরা করছে। ভালো কে বলেন তো? আমি কি এখানে গাজী নজরুল ইসলামকে বেটার মনে করতে পারি? অবশ্যই পারি।
নাহিদ ইসলামের বাবা বদরুল, নাহিদ যখন ক্ষমতা দখল করে আছে তখন পেটটা ফুলাইয়া এরকম যে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করে 1000 কোটি টাকার মালিক হয়নি? কোনো প্রমাণ নেই। প্রমাণ পাবেন কি করে? তারা তো ক্ষমতা এখনও দখল করে রয়েছে। এই যে জামাত, বিএনপি, আপোষের সরকার, এগুলো কোনো কিছুই কি আপনাদের কাছে অস্পষ্ট না? তো এই ধর্ষকদের আপনারা কোন চোখে দেখেছিলেন এতদিন? কেন প্রতিবাদ করেননি? আপনার চারপাশেই তো এরা ঘটনা ঘটিয়েছে। একদিনের ব্যবধানে গাজী নজরুল ইসলাম দুইজন নারীর সাথে এই কাজ, মানে পরেরটা সম্মতিতে, তাই একদম রুমের ভেতরের ভিডিও আমরা আনছি না, কিন্তু আগেরটা মাইনর, সেই মাইনরকে অ্যাডাল্ট দেখিয়ে বিয়ের নাটক সাজিয়ে, এআই নাটক সাজিয়ে অতঃপর বহিষ্কার হয়ে আপনাদের চোখ খুলেছে। এর আগে তো সবাই বলেছিলেন এআই, জান্নাতি লোকেরা এগুলো করতে পারে না, তারা একদম আল্লাহর খাস বান্দা, জামাতকে ভোট দিলে জান্নাতে চলে যাবেন। ধর্মান্ধ এবং ধর্ম ব্যবসায়ীরা কীভাবে সমাজের জন্য ক্ষতিকর নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং নাহিদ ইসলামের যেহেতু দাড়ি নাই, তাকে এনসিপি বা অন্য মানে একটা কিছু একটু ভালো দেখে তার যে ভুঁড়ি বেড়েছে এগুলো নিয়ে বলেন বডি শেমিং। এরা এক একটা ধর্ষকের সন্তান এবং তাদের বাপ দাদাদের ধর্ষণ কাণ্ডকে সমর্থন করে এসে আমাদের এখনও তারা ভালো মানুষই দেখায়। দেখুন 1971-এর মহান মুক্তিযুদ্ধে জামাতের যে ভূমিকা এবং তাদের ছাত্র সংস্থার যে ভূমিকা, বর্তমান ছাত্র শিবির, এগুলো আপনারা ভুলে গিয়েছিলেন বলেই 30 লক্ষ আমাদের শহীদ মা বোনদের রক্ত আপনারা ভুলে গেছিলেন বলে সম্ভ্রম হারানো এটি একটি বিতর্কিত কথা। মানে সরাসরি ধর্ষণের শিকার হওয়া 3 লক্ষ আমাদের বীরাঙ্গনাদের সেই অবস্থান, সেই ভয়াবহতা আপনারা ভুলে গেছিলেন বলেই আজকে জামাত শিবির বাংলাদেশে রাজনীতি করতে পারে। ধর্ষকের বাচ্চা ধর্ষকরা এখন এসে আমাদের মোরালিটি শেখায়। বিবেক আপনাদের কাছে, এদের কিভাবে প্রতিরোধ করবেন সেগুলো অবশ্যই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নিশ্চয়ই।